আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছি নাহিদ জামান সোমা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রশাসন ও ক্ষমতাসীন দল এখন গণশত্রু, রুখে দাঁড়াতে না পারার কারণে ভোটের অধিকার রক্ষা করা যায়নি, মন্তব্য মির্জা ফখরুলের। মির্জা ফখরুলের বক্তব্য, ব্যর্থ রাজনীতিকের অসংলগ্ন সংলাপ, মন্তব্য ওবায়দুল কাদেরের। বলেছেন, নালিশ দেয়া ছাড়া বিএনপির আর করার কিছু নেই। জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলের দুজনের শপথ নেয়ার ব্যাপারে ইতিবাচক গণফোরাম, বর্ধিত সভা শেষে জানিয়েছেন ডক্টর কামাল। আর কোনো কেলেঙ্কারি যাতে ব্যাংক বা পুঁজিবাজারকে রুগ্ন করতে না পারে, নতুন সরকারের কাছে এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। আর সাধারণ মানুষ চায় রাজনৈতিক সহাবস্থান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। রুখে দাঁড়াতে না পারার কারণে ভোটের অধিকার রক্ষা করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ৩০ ডিসেম্বর জনগণের সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ। জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতাসীন দল এখন গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ফখরুল। নোয়াখালী সুবর্ণচরে গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে গিয়ে এসব কথা বলেছেন মির্জা ফখরুল। সিকান্দ রেমান রিপোর্ট করছেন, সঙ্গে ছিলেন নোয়াখালী প্রতিনিধি নুরুল আমিন, ছবি তুলেছেন আরিফুল ইসলাম মাসুম। ঢাকা থেকে নোয়াখালী যাবার পথে কুমিল্লায় যাত্রা বিরতির সময় সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হলো আবার, এবং এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণভাবে তারা এখন গণশত্রুতে পরিণত হয়েছে। এবং এই নির্বাচনের পূর্বের সহিংসতা, নির্বাচনের দিনের সহিংসতা, পরবর্তী সহিংসার মধ্য দিয়ে আজকে গোটা বাংলাদেশে একটা সহিংস ত্রাস এবং ভীতির একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন সুবর্ণচরে ধর্ষিত পারুল বেগমকে দেখতে নোয়াখালীর সদর হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাথে ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব সহ বিরোধী মতের নেতা কর্মীরা। আওয়ামী লীগের এই রাষ্ট্র পক্ষকে সঙ্গে নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করলো, একটা অন্ধকার যুগে প্রবেশ করলো এবং বাংলাদেশ গণতন্ত্রবিহীন হলো। একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার তাদের যে নীল নকশা, সেই নীল নকশা বাস্তবায়িত করার দিকেই তারা এগিয়ে গেল। পরে রাজনৈতিক সহিংসতা, গৃহবধূ পারুল বেগমের ধর্ষণ এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়ে নোয়াখালী জেলা আইনজীবীদের মতবিনিময় সভায় যোগ দেন ঐক্যফ্রন্ট নেতারা। এবং আমাদের অধিকার, সেই অধিকারকে কেড়ে নিয়ে গেল। আমরা তো বাধা দিতে পারি, যদি বাধা দিয়ে উঠে দাঁড়াতাম, যে কথা আমরা বারবার বলেছি, বারবার ছুটে গেছি বিভিন্ন জায়গায়, বলেছি জেগে উঠুন, আপনার অধিকার আপনার রক্ষা করুন। আমরা রক্ষা করতে পারিনি। কেন পারিনি? পারিনি এই জন্যে যে আমরা সুশৃঙ্খল নই, আমরা মরার আগেই মরে যাচ্ছি। জাতীয় ও আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান বিরোধী নেতারা। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থানের কথা জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহিংসতা, সংঘাত আর অত্যাচার নির্যাতন বন্ধে সব দল এক হয়ে কাজ করবে, সরকারি দল ইতিবাচক ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশা বিএনপি মহাসচিবের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, মাইজদি, নোয়াখালী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ বিএনপির এখন বিদেশিদের কাছে নালিশ দেওয়া ছাড়া কিছুই করার নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, ব্যর্থ রাজনীতিকের অসংলগ্ন সংলাপ বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ে ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করতে দলের বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে অনুষ্ঠিত হয় সম্পাদক মণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের যৌথ সভা। শুরুতেই দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ওবায়দুল কাদের বলেন, সৈয়দ আশরাফের চলে যাওয়া দলের জন্য অপূরণীয় ক্ষতি। আওয়ামী লীগ কার্যালয়ে সৈয়দ আশরাফের কোনো জানাজার কর্মসূচি না রাখার ব্যাখ্যাও দেন তিনি। এমনিতে কিশোরগঞ্জ নিতে হবে, মামিন সিং নিতে হবে, এত দিকে টানা হেঁচড়া করাটা বোধ এই শরীরটা, মৃতদেহটা সহ্য
জন্য একটু বেশি হয়ে যাবে। সৈয়দ আশরাফেরই যিনি অভিভাবক রাজনীতি, সেই আমাদের নেত্রী এই প্রোগ্রামটা সাজিয়ে দিয়েছে এবং সেভাবেই আমরা প্রোগ্রামটা করতে যাচ্ছি। এখানে সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধার কোনো কমতি কারণ নেই। প্রতিকূল পরিস্থিতিতে মোটামুটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইসিকে অভিনন্দন জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, দল ঐক্যবদ্ধ থাকায় নৌকার এই বিশাল জয়। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, এখন তাদের আর অবলম্বন কি আছে? নালিশ করা ছাড়া। দেশের লোকের কাছে তো অনেক বলেছে, এখন বিদেশিদের কাছে তারা নালিশ করে যাচ্ছে। তো সেটা তাদের পুরনো অভ্যেস, পুরনো অভ্যেসের পুনরাবৃত্তি হচ্ছে। এখানে আমাদের কি বলার আছে? আর মির্জা ফখরুল যেসব কথাবার্তা বলছেন, এটা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন ব্যর্থ রাজনীতিকের অসংলগ্ন সংগ্রাম। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে মহাজালিয়াতি নির্বাচনের পর অবৈধ শাসক গোষ্ঠী আরও বেশি নিষ্ঠুর, বেপরোয়া এবং উদ্ধত হয়ে পড়েছে। নোয়াখালী সুবর্ণচরে নারী ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান বলেন, ধানের শীষে ভোট দেওয়ার কারণে নোয়াখালী সুবর্ণচরে 4 সন্তানের জননীকে ধর্ষণ করে আওয়ামী লীগের গুন্ডারা। অবিলম্বে ধর্ষণকারীদের বিচারের দাবিতে সোচ্চার হতে মানবাধিকার সংগঠন সহ সবার প্রতি আহ্বান জানান তিনি। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশটি এখন জনগণের নয়, দেশ এখন আওয়ামী লীগের একক তালুকদারিতে পরিণত হয়েছে। মিথ্যে জয়ের গরিমায় ধরাকে সরাজ্ঞান করছে তারা। 3 সপ্তাহ পার হতে চললেও কারাগারে বেগম জিয়ার সঙ্গে তার স্বজন এবং চিকিৎসকদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। গণফোরামের 2 সদস্যের সংসদে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে চায় দল, জানিয়েছেন সভাপতি ডক্টর কামাল হোসেন। এতে করে জাতীয় ঐক্যফ্রন্টের সম্পর্কে প্রভাব পড়বে না মন্তব্য করে তিনি বলেছেন, জোটের ঐক্য এগিয়ে নেয় নীতিগত সিদ্ধান্ত তাদের। ভোট কারচুপির তথ্য প্রমাণ সহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। বলেন, সরকার একের পর এক সংবিধান লঙ্ঘন করেই চলেছে। প্রশ্নোত্তর পর্বে ঘুরে ফিরে আসে গণফোরাম থেকে নির্বাচিত 2 সদস্যের শপথ নেয়ার বিষয়। কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ নিয়েও। যেহেতু আমাদের এটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, আমি যতটুকু বলতে পেরেছি সিদ্ধান্ত আগে, সেটা ইতিবাচকের মধ্যে আপনি পেয়ে গেছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমরা যেহেতু ঐক্যর পক্ষে সবসময় বলে এসেছি, করে এসেছি, নীতিগতভাবে আমি মনে করি ঐক্যকে রাখার পক্ষেই আমরা সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেব। নির্বাচনে জালজালিয়াতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে উল্লেখ করে এর বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার কথাও জানান ডক্টর কামাল হোসেন। দলিলপত্র অবশ্যই আছে, আমরা এই কথাগুলো তো সেই দলিলপত্রগুলো থেকেই নিয়েছি এবং চিহ্নিত করা যাবে 2-1টা যদি সে ধরনের গুরুতর অপরাধকে নিয়ে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া যেতে পারে, সেটা আমরা বিবেচনা করছি এবং আন্দোলন তো সেভাবে অব্যাহত আছে, আমরা করেই যাচ্ছি, করে যাব। জামাত 20 দলীয় জোটে থাকলেও জাতীয় ঐক্য ফ্রন্টে নেই বলে মন্তব্য করেন ফ্রন্টের এই শীর্ষ নেতা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ দলের মহাসচিব মশির রহমান রাঙাকে সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব দিয়েছেন। শনিবার রাঙাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এরশাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয় জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে। তাতে জানানো হয়, মশির রহমান রাঙাকে বিরোধী দলীয় চিফ হুইপ করার সিদ্ধান্ত হলো। শুক্রবার পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে সংসদের দায়িত্ব পালন করবে। এরশাদ হবেন বিরোধী দলীয় নেতা, জিএম কাদের বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন। মশির রহমান রাঙা এখন পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী। রংপুর 1 আসন থেকে এবারে নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নতুন সরকারের কাছে বিশেষজ্ঞদের প্রত্যাশা, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নতুন করে আর কোনো কেলেঙ্কারি যাতে ব্যাংকিং খাত বা পুঁজি বাজারকে রুগ্ন করতে না পারে, সেজন্য প্রথম থেকেই সরকারের সতর্কতা আশা করেছেন তারা।
হলমার্ক, বিসমিল্লা গ্রুপ, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক কিংবা পুঁজিবাজার। গত 10 বছরে নানা ধরনের কেলেঙ্কারিতে দেশের আর্থিক খাত কলঙ্কিত হয়েছে বহুবার। সেই সঙ্গে বারবার প্রশ্ন উঠেছে সরকারের আর্থিক খাত ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে। আরও এক মেয়াদের জন্য ক্ষমতায় বসতে যাচ্ছে মহাজোট, তাই প্রশ্ন উঠেছে আর্থিক খাত ব্যবস্থাপনার দুর্বলতা দূর হবে তো? খেলাপি ঋণ এবং পুরো যে একটা বিশৃঙ্খলা সেটা এতটাই গভীরে চলে গেছে যে এখানে বেশ বড় রকমের একটা রিফর্ম মেজার নিতে হবে। তো সেখানে অনেকেই হয়তো দুর্নীতির মধ্যে ঢুকে গেছে, মানে যে ব্যাংকিং যে প্রত্যেকটা ব্যাংকের মধ্যে, সেটা প্রাইভেট ব্যাংক হোক বা পাবলিক ব্যাংক হোক, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তারা বেশ বড় রকমের একটা দুষ্ট চক্রের মধ্যে ঢুকে গেছে। তো সেটার জন্য একটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে। এইবারের যে সরকার যে নিরঙ্কুশ যে বিজয় অর্জন করেছে, তো এইটা কিন্তু একটা পজিটিভ সাইড আর কি, যে এরা কিন্তু চাইলে এখন অনেক কিছুই করতে পারে, শক্ত পদক্ষেপ নিতে পারে যদি আগ্রহ থাকে বা যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে। বিশ্লেষকদের মতে অনেক কিছু করার আছে আর্থিক খাতকে অর্থনৈতিক উন্নয়নের উপযোগী করতে। সবার আগে স্বীকার করতে হবে সমস্যা আছে। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি নীতি নির্ধারকরা তারা হয়তো এই সংকটের যে গুরুত্বটার ব্যাপারে, যে এটা আসলে কতটুকু গভীর, এই ব্যাপারে হয়তো অনেক ক্ষেত্রেই তারা এক ধরনের একটা দোদুল্যমানতা দেখিয়েছেন। বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী করা যায়, তারা যাতে ওই ধরনের ভূমিকাটা তারা ওই ধরনের প্লে করতে পারে, সেই ব্যাপারে তাকে কিন্তু সেই স্বাধীনতা দেওয়া। বাংলাদেশ ব্যাংকে কিন্তু এই মুহূর্তে সেই ধরনের স্বাধীনতা নেই। নির্বাচনের আগে হয়তো সরকারের নানা ধরনের টানাপোড়েনের কারণে হয়তো এই জায়গাটা শক্তিশালী কোনো ভূমিকা নিতে পারেনি, বাট এখন হচ্ছে প্রাইম টাইম। এখন হয়তো আগে পিছিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করার অত দায়বদ্ধতা নেই, এবং নতুন সরকার নতুন উদ্যমে আমার কাছে মনে হয় এটা করাটা খুবই সম্ভব। রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে আগের ভুল থেকে শিক্ষা না নিলে আর্থিক খাত একই ভুলের আবর্তে আটকে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। নতুন সরকারের কাছে জনপ্রত্যাশা অনেক। খেটে খাওয়া সাধারণ মানুষ চান নিরাপদ জীবন। শিক্ষার্থীদের প্রত্যাশা চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো, সেই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন, আর সব মহলেরই চাওয়া রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা। জিলাপির আড়াই প্যাঁচ নেতিবাচক অর্থে ব্যবহার হলেও নাগরিক হিসেবে জিলাপিওয়ালার ভাবনায় প্যাঁচ নেই। এই ক্ষুদ্র ব্যবসায়ী সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাটান রাজধানীর কাঁঠাল বাগান ঢালে। তার চাওয়ার সীমানা একেবারেই সামান্য। আমরা যে সরকার যাতে শান্তিতে থাকতে রাস্তাটা চলাফেরা করি, যাতে কোনো আপদ বিপদ না হয়, ফুটপাতে দোকান করি কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এটাই আমরা চাওয়ার সরকারের কাছে। ব্যস্ত ঢাকায় সারা দেশ থেকে ছুটে আসা মানুষ যুক্ত হন নানা পেশায়। চাকরি ব্যবসার বাইরে খেটে খাওয়া মানুষও অনেক। দেশ নিয়ে ভাবনা আছে সবারই। রাষ্ট্রের সাথে জীবন চাকার সম্পর্কের কথাও জানেন বোঝেন তারা। যেন সুন্দরভাবে চলতে পারি, সুষ্ঠুভাবে থাকতে পারি, কোনো সহিংসতা আমরা চাই না। মার্কেটের অবস্থা খুবই খারাপ, কাস্টমার কম আসে, মানে ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো না। আমাদের যে বিজনেস ব্যবসা বাণিজ্য যেটা আছে খুব ভালোভাবে চলুক, এটা আমাদের সরকারের কাছে প্রত্যাশা। চাল ডাল ওই 100 টাকা হলেও মানে এটা নিয়ে কোনো কথা নেই মানুষের, কিন্তু এই যানজটটা অনেক সমস্যা। দেশ গ্রামে যুবকেরা যারা শিক্ষিত হয়ে এখন বেকার আছে, হ্যাঁ, তারা জানি কাজকর্ম পায়। কোনো যান গন্ডগোল না জান হতে পারে, যে আমরা সুষ্ঠুভাবে যান গাড়ি যান চালাতে পারি। তবে তরুণদের ভাবনা একটু ভিন্ন, বিস্তৃত। সাধারণের সাথে মিলিয়ে কিছু আলাদা প্রত্যাশা তাদের। দেশে শান্তি ও সহাবস্থান নিশ্চিতের আহ্বান তাদের। আমাদের স্টুডেন্টের জন্য চাকরির বয়স সীমাটা যদি 35 করা হয়, তাহলে কারণ একজন স্টুডেন্টের অনার্স মাস্টার শেষ করতে করতেই প্রায় 27 ইয়ার্স লেগে যায় ইজিলি। বিভিন্ন ডিস্ট্রিক্টওয়ারি কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং তাহলেই মনে হয় ঢাকা থেকে একটু জনসংখ্যার চাপটা এবং যানজটটা কমানো যাবে। রাতের বেলা এমন একটা সিকিউরিটির ব্যবস্থা করা যে একটা নারী চাইলে যাতে বের হইতে পারে। সিকিউরিটি তো থাকবেই, তার পাশেও লটাও মেনটেন করতে হবে, লটাও ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে প্রত্যেকটা ক্যাম্পাসে একটা সহাবস্থান থাকে, এবং ছাত্র সংসদগুলো একটা নির্বাচনের মাধ্যমে সাধারণ ছাত্র একটা প্রতিনিধি তৈরি হয়। তাহলে একটা সংসদ যে গণতন্ত্রের যে আভাস আমরা সুবাতাস পাচ্ছি, সেটাকে আরও সুপ্রতিষ্ঠিত হবে। জনগণের ভাষা খুব সহজেই যেন এখানে যে বিরোধী দলের মাধ্যমে আমরা যেন খুব সহজেই যেন সরকারের কাছে পৌঁছতে পারি, এটাই সরকারের কাছে চাওয়া। বড় জয়ের সাথে জনগণের বিশাল প্রত্যাশা পূরণ সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কফিনে শুয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ক্যান্সারের কাছে হার মেনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট মেঘদূত সন্ধে 6টা 5 মিনিটের দিকে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি টার্মিনাল লাগোয়া রানওয়েতে অবতরণের পর বিমানে কার্গো ভোল্ট থেকে নামানো হয় তার মরদেহ। এই সময় বিমানবন্দরে সম্মান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় তার বেইলি রোডের বাসায়। রাতে সিএমএইচের হিমঘরে রেখে রোববার সকাল 10টায় সংসদ ভবনে জানাজা শেষে মরদেহ নেওয়া হবে কিশোরগঞ্জের শোলাকা ঈদগাহে। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নামাজে জানাজা। এরপর ময়মনসিংহে এটি জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। রোববার বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে আওয়ামী লীগের এই নেতার মরদেহ। এ পর্যায়ে নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি। সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। নোয়াখালী সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া আসামিদের 7 দিন করে রিমান্ড চেয়ে পুলিশের আবেদন। রাজধানী সহ সারা দেশে বইছে শৈত্যপ্রবাহ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দু একটি ঘটনা ছাড়া দেশের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও মন্তব্য করেছেন কামাল। দুপুরে রাজধানী মণিপুরি পাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানিয়েছেন। পৃথিবীর সব দেশেই নির্বাচনোত্তর কিছুটা অসন্তোষ, কিছুটা ঈদ হয়, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত দেখি নেই। দুই একটি নির্বাচন চলাকালীন যে একটা হতাহতের ঘটনা ঘটেছে, উদ্দেশ্যমূলকভাবে কিছু করতে চেষ্টা করছে কিংবা এটাকে সামনে রেখে তারা একটা ক্যামোফ্লেক্স তৈরি করে একটা কিছু করতে চেষ্টা করেছিল, সবগুলোকে ধরে ফেলছে। এবং আমি মনে করি এখন আজ পর্যন্ত খুব সুন্দর পরিস্থিতি রয়েছে। এদিকে নোয়াখালী সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার 7 আসামির 7 দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এই ঘটনার নির্দেশদাতা সাবেক ইউপি সদস্য রুহুল আমিনকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। নোয়াখালীর 2 নম্বর আমলি আদালতে 5 জনের রিমান্ড আবেদনের শুনানি হবে রোববার। এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত আসামি সোহেল, স্বপন, ইব্রাহিম খলিল বেচু, বাদশাহ আলম বাসুকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া তদন্তে দোষী হিসেবে সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, জসিম উদ্দিন এবং হাসান আলী ভুলুকে আটক করা হয়েছে। এদের মধ্যে জসিম উদ্দিন এবং হাসান আলীকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ 7 জনেরই 7 দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। নোয়াখালী সুবর্ণচরে নারী নির্যাতন ও ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদের নারী সংগঠন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় বিক্ষোভ সমাবেশে তারা এই দাবি জানান। ফোরামের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং সুবর্ণচরে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা সুবর্ণচরে নারী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান। তাদের মতে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া গণতান্ত্রিক সমাজ সম্ভব নয়। এর জন্য নারী মুক্তি আন্দোলন এবং নারী পুরুষের মিলিত সংগ্রাম অপরিহার্য বলেও বক্তারা মনে করেন। সমাবেশে বক্তব্য রাখেন শম্পা বাসু, নূরজাহান ঝর্ণা, প্রীতিলতা সহ আরও অনেকে। সভাপতিত্ব করেছেন রওশন আরা রুশো। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। টেলিভিশন চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে উল্টো করে এক যুবককে অমানবিকভাবে নির্যাতনের ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর অভিযুক্তদের বিচারের দাবিতে উত্তাল ঝিনাইদহের হরিণাকুণ্ড। ঘটনার মূল হোতা স্থানীয় আওয়ামী লীগ নেতা তুহিনকে গ্রেফতার করা হলেও বিচার নিয়ে সংশয় জানিয়েছেন স্থানীয়রা। ঝিনাইদহ প্রতিনিধি আসিফ ইকবাল মাখনের রিপোর্টটি দেখুন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগে 28 ডিসেম্বর ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে টিভি চুরির অপবাদে গাছে বেঁধে উল্টো করে পেটানো হয় রানাকে। উপজেলার তাহের হুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী অফিস থেকে টিভি চুরির অপবাদে অমানবিক নির্যাতন চালানো হয় যুবকটির ওপর। তাহের হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান তুহিনের নেতৃত্বেই চলে এই নির্যাতন। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় হয়। ঘটনার পর থানায় যেতেই সাহস পায়নি ভুক্তভোগী পরিবারটি।
ও মা গো আমি কিছু জানি না, আমি নিইনি, আমি জানি নি, আমি আর মায়ের খাইতে পাচ্ছি না, আমার মাইরিও না, আর মাইরিও না, ও ভাই গো তুহিনের বারে পা জড়ি ধরছে, ও ভাই গো আর মাইরিও না, আমি নিইনি, তাও বাড়ি হচ্ছে। আর উপদোকান মানে 7 বার তুললো, 7 বার না বাইলো ঢিপ করে। আমার হইলো 3 জনে নিজে আড়ি মার ফেল দিয়ে আর মাইর ঠেকাই দিল না। এখন হচ্ছে আমাকে জমন নি, তুমি নিওস নাকি? ও বর্মাগো আমি তো নিইনি, ও বর্মাগো আমি তো নিইনি, আমি তুহিন ভাই টিভি আমি কোনোদিনই নিইনি। যে কাজটি অত্যন্ত বিচার হওয়া উচিত, আমি তার বিচার চাচ্ছি। আমি চেয়ারম্যান হিসাবে আমার নিজ ইউনিয়নের বিষয়, আমার পাশের গ্রাম হিসাবে আমি চাচ্ছি এর কঠিন বিচার হোক। চুরির অপরাধে রানাকে হালকা মার দেয়া হয়েছে বলে গ্রেফতারের আগে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা তুহিন। পার্টি অফিস দলের ছেলেপিলে ধরেন সবাই এই ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে একটু জিজ্ঞেস করছে। এই শারীরিক নির্যাতন করেছে, শারীরিক একটু মারধর হয়েছে, গাছে ঝুলাই, গাছে ওই পরে হুমকি যে বাইন্দে যাতে স্বীকারোক্তিটা দেয় আর কি। ঘটনার 5 দিন পর রানার বাবা ওমর আলী মামলা করেন হরিণাকুণ্ডু থানায়। তুহিনকে প্রধান আসামি করে 4 জনের নাম উল্লেখ করা হয় মামলায়। রাতেই পুলিশ গ্রেফতার করে প্রধান আসামি তুহিনকে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এবং যে কাজটি করেছে সেটা আসলে অমানবিক, এই কাজটি যেই করেছে তা করা ঠিক হয় নাই, তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঘটনার সুষ্ঠু বিচার চান নির্যাতিত রানার স্বজন ও এলাকাবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। রাজধানী সহ সারা দেশে বইছে শৈত্যপ্রবাহ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই রোগ প্রতিরোধে এই সময় শিশুদের প্রতি বেশি যত্নবান এবং সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রাজধানীতে কনকনে শীত না থাকলেও প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া। পৌষের মাঝামাঝি এই হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়ছে শিশুরা। আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে। ওরা 10 দিন ধরে শ্বাসকষ্ট আর ঠান্ডা কাশ, তারপরে দুধ খাইতে পারে না, মাঝে মাঝে বমি করে। অনেক ঠান্ডা ছিল, শ্বাস নিতে অনেক কষ্ট হইতো, নাকও বন্ধ হয়ে যেত। তো এখন আর কি চিকিৎসা চলতেছে। চিকিৎসকরা বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণেই শীতের সময় শিশুরা সহজেই আক্রান্ত হয়। একটু ঠান্ডা পড়লে এই বাচ্চাদেরকে একদম গোসল করাই না, 3 দিন 4 দিন 5 দিন, এই কথাটা আসলে ঠিক না। ঠান্ডার সময় হলো অন্তত অল্প পানি দিয়ে হলো, হালকা কুসুম গরম পানি দেওয়া হলো, প্রতিদিনই তার গাটা মুছিয়ে নিবে বা অল্প পানি দিয়ে গোসল করাবে। তেল লোশন এই শীতের সময় লাগানো যাবে শরীরকে গরম রাখার জন্য, এবং ভালো করে ঢেকে রাখবে, র্যাপ করে রাখবে, বাচ্চাদের কোনোভাবেই বুকের বা মাথায় ঠান্ডাটা না লাগে। আবহাওয়া অধিদপ্তর বলছে জানুয়ারির মাঝামাঝিতে দেশ জুড়ে বয়ে যাবে শৈত্যপ্রবাহ, বাড়বে আরও শীতের তীব্রতা। নাইট টেম্পারেচার রাইজিং টেন্ডেন্সি কয়েকদিন যেটা থাকার কথা, এটার পরে আবার টেম্পারেচারটা ড্রপ করবে, ফলে দেশের অনেক জায়গাতে সেটা তাপমাত্রা কমে আবার শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। কুয়াশার ঘনত্ব কম থাকায় দিনের বেলায় তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। মধ্য পৌষে এসে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। ঘন কুয়াশা না থাকলেও শৈত্যপ্রবাহ জেঁকে বসেছে পঞ্চগড় সহ উত্তরের জেলাগুলোতে। জবুথবু সেখানকার জনজীবন গত 7 দিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এদিকে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, এতে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল পরিবারের শিশু ও বৃদ্ধরা। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিন দিন তাপমাত্রা কমছেই। শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে কুয়াশা বৃষ্টি যোগ করেছে বাড়তি দুর্ভোগ। এতে জরুরি দরকার ছাড়া ঘর থেকে বের হন না মানুষ। ছিন্নমূলদের জন্য তা ডেকে আনে আরও দুর্ভোগ। শীত বেশি নেমেছে উত্তরের জেলা লালমনিরহাটে। শীতবস্ত্রের অভাবে কনকনে ঠান্ডায় বিপাকে শ্রমজীবী মানুষ। রাতভর ঘন কুয়াশার পর সকালে যোগ হয়েছে কনকনে শীত। ঠান্ডায় বাসি না, খুব কনকনা ঠান্ডা লালমনিরহাটে। কম্বল নাই, কিছু নাই, কি গায়ে দেই, কি বস্ত্র গায়ে দেই। দুস্থ মানুষের মধ্যে স্থানীয় প্রশাসন কিছু শীতবস্ত্র বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। আমরা মোটামুটি অব্যাহত রেখেছি আমাদের যে বিতরণ কার্যক্রম, এবং আমরা আবারও চাহিদা প্রেরণ করেছি বিশেষ করে শিশুদের জন্য সোয়েটার এবং জ্যাকেট। এদিকে পঞ্চগড়ে শীতের তোড় লালমনিরহাটের চেয়ে বেশি। গত 1 সপ্তাহ ধরে জেলায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশে হিমালয় থাকার কারণে হিমালয় থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা হিমেল বাতাসের এই চারপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ার কারণে তীব্র শীত অনুভব করা হয়। শীতের তীব্রতা থেকে বাঁচতে ছিন্নমূল মানুষের খড়কুটোর আগুনই ভরসা। গরিব যারা আছে, আমরা গরিব শ্রেণীর মানুষ,
খুব কষ্টের মধ্যে থাকি। প্রচণ্ড ঠান্ডা, আর এই রোদ দিয়ে ঠান্ডা কাজ হয় না। ডায়রিয়া কয়েকদিন থেকে ওষুধ খাওয়াচ্ছি। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত রোগীর সংখ্যা। গত দুদিনে প্রায় 50 জন শিশু ও বৃদ্ধ ভর্তি হয়েছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। যে সমস্ত রোগ নিয়ে আমাদের এখানে ভর্তি হচ্ছে তার মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ডায়রিয়া এবং বড়দের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা, নিউমোনিয়া। আরও সপ্তাহখানেক শীতের এই তীব্রতা থাকতে পারে বলে বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নেছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সঙ্গে থাকুন, ফিরে এসে আরও যা থাকছে। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার অর্থ না দিলে নিজের দেশকে অর্থনৈতিক অচলাবস্থায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্দা উঠল বিপিএল সিজন 6-এর প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে 3 উইকেটে হারিয়েছে চিটাগং ভাইকিংস। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। শুরুতে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার নিজের দেশকে অচল করার হুমকি দিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার বাজেট পাস না হলে যুক্তরাষ্ট্রকে বছরব্যাপী অর্থনৈতিক অচলাবস্থায় ফেলার বার্তা দিয়েছেন ট্রাম্প। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নয়া বাজেট প্রস্তাব পাশ করে এই হুমকি দিয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রয়োজনে জাতীয় দুর্যোগ ঘোষণা করে বাজেটে চূড়ান্ত অনুমোদনের পথ রুদ্ধ করবেন তিনি। বাজেট প্রস্তাবটি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাশ হলে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে সেটি ঠেকানোরই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র লাগোয়া মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার ব্যয়বহুল প্রকল্পে $5 বিলিয়ন বরাদ্দ চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পর্যায়ে দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ধর্মের দোহা দিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি জনগণের মধ্যে বিদ্বেষের ডাল তৈরি করছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এমন ভিডিও বার্তায় নয়া বিতর্ক উস্কে দিয়েছেন প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, সরকারি সমালোচক, শিল্পী, অভিনেতা, বুদ্ধিজীবী, কবি, এমনকি সাংবাদিকরাও নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। খুন হচ্ছে নিরপরাধ মানুষ। তবে নাসিরুদ্দিন শাহ জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ইস্যুতে আগের অবস্থান বদলাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, সিরিয়ায় মার্কিন সেনারা অনির্দিষ্টকালের জন্য না থাকলেও এখনও সেনা প্রত্যাহারে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। 2 সপ্তাহ আগে দ্রুত সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। অবশ্য অভ্যন্তরীণ ও মিত্র দেশগুলো সমালোচনার মুখে গেল বুধবার অবস্থান বদলে ধীর গতিতে সিরিয়া থেকে সেনা ফিরিয়ে নেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তাইওয়ানে গণতন্ত্র রক্ষার্থে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। তাইওয়ান চীনের অংশ এবং জোর করে হলেও দ্বীপটি নিয়ন্ত্রণে নেওয়া হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এমন মন্তব্যের পর আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন তাইওয়ান প্রেসিডেন্ট। এদিকে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে চীনের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ফ্রান্স সরকারের কর্মসংস্থান ব্যবস্থা সংস্কারের আশ্বাস সত্ত্বেও 8ম সপ্তাহের মতো প্যারিসের রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। জীবনযাত্রার ব্যয় কমানো সহ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে আসছে হলুদ ভেস্ট পরা বিক্ষোভকারীরা। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। প্রশাসন ও ক্ষমতাসীন দল এখন গণশত্রু, রুখে দাঁড়াতে না পারার কারণে ভোটের অধিকার রক্ষা করা যায়নি মন্তব্য করেছেন মির্জা ফখরুল। মির্জা ফখরুলের বক্তব্য ব্যর্থ রাজনীতিকের অসংলগ্ন সংলাপ মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বলেছেন, নালিশ দেয়া ছাড়া বিএনপির আর করার কিছুই নেই। জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলে 2 জনের শপথ নেয়ার ব্যাপারে ইতিবাচক গণফোরাম, বর্ধিত সভা শেষে জানিয়েছেন ডক্টর কামাল। আর কোনো কেলেঙ্কারি যাতে ব্যাংক বা পুঁজিবাজারকে রুগ্ন করতে না পারে, নতুন সরকারের কাছে এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। আর সাধারণ মানুষ চায় রাজনৈতিক সহাবস্থান।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।